হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিল ইরান। কি শর্তে কতদিনের জন্য নৌপথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত তেহরানের। প্রতিশোধের আগে যুদ্ধবিরতি না, ইরানি জনগণের কড়া হুঁশিয়ারি। ইসলামাবাদে হবে কি দ্বিতীয় দফার বৈঠক। ইসরায়েলের নতুন আতঙ্ক তুরস্ক পাকিস্তান। মধ্যপ্রাচ্যে পরবর্তী যুদ্ধ কার সাথে। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিয়েছে ইরান। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন ওই নৌপথটি জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ খোলা থাকবে। হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়ে 40টি দেশের নেতাদের নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের একটি ভার্চুয়াল বৈঠকের মধ্যে এই ঘোষণা দিল ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। তবে তেহরান আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। বিশ্বের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিয়েছে ইরান। এখন থেকে ওই পথে বিশ্বের যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ঘোষণা দেন। তবে শর্ত জুড়ে দিয়ে ইরানের মন্ত্রী বলেন, লেবাননের 10 দিনের যুদ্ধবিরতির সময়টুকুই ওই প্রণালী খোলা থাকবে। এতে লেবাননের যুদ্ধবিরতি শেষে আবারও হরমুজ প্রণালী বন্ধের শঙ্কা করছেন বিশ্লেষকরা, যদিও সেটি নির্ভর করছে দ্বিতীয় দফার বৈঠক এবং যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তির ভবিষ্যতের ওপর। এদিকে ইরান হরমুজ প্রণালী খোলার ঘোষণা দিলেও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তেহরান ওয়াশিংটন চুক্তি না হওয়া পর্যন্ত এ অবরোধ সম্পূর্ণ বহাল থাকবে। তবে খুব দ্রুত আলোচনার মাধ্যমে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনার মধ্যে ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ এ হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান মধ্যপ্রাচ্য যুদ্ধের স্থায়ী সমাধান চায়। এদিকে লেবাননে হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘন্টা না যেতেই লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় ইসরায়েলিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এসবের পরোয়া না করে এখন পর্যন্ত 10টি যুদ্ধ থামানোর দাবি করেছেন ট্রাম্প। সঞ্জিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি লেবাননের নাবাতিহ শহরের। ছাদ খোলা গাড়ি থেকে ভিক্টরি সাইন বা জয়ের চিহ্ন দেখানো হাস্যোজ্জ্বল শিশুটির বয়স বড়জোর 9 বা 10। চালকের আসনে বসা মায়ের সাথে ঘুরছে বীরের বেশে, যেন কোনো প্রতিযোগিতা জিতে ফিরেছে। অথচ এই উচ্ছ্বাসের নেপথ্যে রয়েছে ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞ থেকে সাময়িক মুক্তির সুখবর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আর ইসরায়েলি সেনাদের মধ্যে প্রায় 2 মাসের পাল্টাপাল্টি হামলা বন্ধে শুক্রবার ভোরে শুরু হয়েছে 10 দিনের যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরপরই লেবাননের রাস্তায় শুরু হয় মুক্তির উদযাপন। এ সময় ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধের লড়াইয়ে শহীদদের স্মরণ করেন অনেকে। এই স্বস্তির মধ্যেও অনেকের মনে উকি দিচ্ছে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ। যুদ্ধবিরতিতে আমরা খুশি, যুদ্ধে শহীদদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। তাদের জন্য আজকের এই দিনটি এসেছে। তবে আমরা চাই দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হোক, না হলে যুদ্ধবিরতি টিকবে না। মনে হয় না এই যুদ্ধবিরতি টিকবে, কারণ হিজবুল্লাহর পক্ষে অস্ত্র সমর্পণ করা অসম্ভব, আর ইসরায়েলিদের উপরেও আর কোনো আস্থা নেই। তারা হয়তো কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি মানবে, কিন্তু কয়েক মাস পরেই আবার যুদ্ধ শুরু হবে। সাধারণ লেবানিজদের আশঙ্কা যে অমূলক নয়, তা যুদ্ধবিরতি শুরুর প্রথম ঘন্টায় দেখিয়ে দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকরের 1 ঘন্টা যেতে না যেতেই লেবাননের একাধিক গ্রামে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এক্স হ্যান্ডেলে এই অভিযোগ তুলেছে লেবাননের সেনাবাহিনী। অবশ্য হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে পাল্টা হামলার জবাব দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, 10 দিনের যুদ্ধবিরতি কি আদৌ টিকবে? লেবাননে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মোড়লগিরিতে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ ইসরায়েলি আর লেবাননে অবস্থানরত সেনাদের মধ্যে। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভোটাভুটির কথা থাকলেও আগেভাগেই ঘোষণা দিয়ে দেন ট্রাম্প, যা ইসরায়েলের সরকারকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়।
তাছাড়া ইসরায়েল হিজবুল্লাহকে যুদ্ধবিরতির আওতার বাইরে রাখতে চাইলেও তাতে বাধ সেধেছেন ট্রাম্প। হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলবে আশ্বাস দিয়ে গোষ্ঠীটির অবকাঠামোগুলোতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আগ বাড়িয়ে ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত ঘোষণায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিপরিষদেও। অবশ্য এতে পরোয়া নেই মার্কিন প্রেসিডেন্টের, বরং লেবানন নিয়ে এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট 10টি যুদ্ধবন্ধের বিরল কৃতিত্ব দাবি করেছেন। এখানেই শেষ নয়, ইরানের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন বলে মন্তব্য করেছেন তিনি। তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করা সহ চুক্তির সিংহভাগ শর্ত ইরান মেনে নিয়েছে বলেও দাবি ট্রাম্পের। আমাদের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা। আমরা এখন সেই পর্যায়ে আছি। তারা পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি হয়েছে। তারা প্রায় সবকিছুতেই রাজি আছে। যদি তারা আলোচনার টেবিলে আসে, আমরা ব্যাপারটা মিটিয়ে ফেলব। ইরানের সাথে শান্তি চুক্তি সই হলে সে সময় পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ট্রাম্প। এমন অবস্থায় মধ্যস্থতাকারী হওয়ার সুযোগ নিয়ে ওয়াশিংটনের সাথে মিত্রতার সম্পর্ক আরও পাকাপোক্ত করার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দফা বৈঠকের আয়োজন করতে এরই মধ্যে সৌদি আরব, কাতার ও তুরস্কের সরকার প্রধানদের সাথে বৈঠক করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে তেহরানে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শান্তি চুক্তি নিয়ে ক্রমেই বাড়তে থাকা আশাবাদের মধ্যে ভিন্ন সুর মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত আছে আমেরিকান সেনারা। চুক্তিতে রাজি না হলে আবারও হামলা হবে। হুঁশিয়ারি এসেছে ইরানে মার্কিন নৌ অবরোধ নিয়েও। হরমুজ প্রণালীতে চলাচলকারী ইরানি জাহাজের পাশাপাশি ইরানের তেলবাহী যে কোনো জাহাজে হামলার হুমকি দিয়েছেন মার্কিন জেনারেল ড্যান কেইন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে এখন শান্তির স্বপ্ন দেখছে মধ্যপ্রাচ্য। একদিকে যুদ্ধের ক্ষত আর অপমানের বদলা নেওয়ার তীব্র নেশা, অন্যদিকে রক্তপাত থামিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি। ইরান জুড়ে এখন বইছে দুই মিশ্র হাওয়া। ওয়াশিংটন থেকে তেহরান, সবার নজর এখন পাকিস্তানের আসন্ন শান্তি বৈঠকের দিকে। কূটনৈতিক সমঝোতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটবে নাকি পরিস্থিতি আরও ভয়াবহ হবে, সেটা এখন বড় প্রশ্ন। চলমান সংকটে ইরানি জনগণের মনোভাব নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতিশোধের নেশা নাকি শান্তির আশা, এই নিয়ে দোটানায় আছে ইরানের জনগণ। আমেরিকা ও ইসরায়েলের চাপানো যুদ্ধ এবং অপমানের বদলা নিতে একদল ইরানি যেমন মরিয়া, তেমনি সাধারণ মানুষের একটি বড় অংশ আছে যুদ্ধবিরতির অপেক্ষায়। তবে দেশের সম্মান, সার্বভৌমত্ব এবং অন্যায়ের কাছে মাথা নত না করার ব্যাপারে একাট্টা সবাই। সরকার নিয়ে নানা মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে একজোট তারা। সাম্প্রতিক দুটি যুদ্ধের জেরে জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়া বুঝিয়ে দিচ্ছে ইরান এখন দাঁড়িয়ে আছে গভীর শোক ও তীব্র ক্ষোভের উপর। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, অচিরেই কি থামবে যুদ্ধ নাকি আবারও শুরু হবে প্রতিশোধের পালা? যদি পশ্চিমারা আমাদের দেশের স্বার্থ ভুলে না যায়, আমাদের উপর অন্যায্য চাপ না দেয় এবং তাদের দেওয়া কথা ও চুক্তি মেনে চলে, তাহলে সব পরিস্থিতি বিবেচনা করে আমি যুদ্ধবিরতির পক্ষে। আমার মনে হয় এটা খারাপ কিছু হবে না, বরং ইরানিদের জন্য বেশ লাভজনকই হবে। ইরানিরা এমন এক জাতি যারা চাপের মুখে মাথা নত করে না। দেশের প্রতিটি মানুষের মতো আমাদের সরকারেরও কর্মকর্তারাও একই রকম। তারাও অন্যায্য চাপের কাছে নতি স্বীকার করবেন না। যেহেতু অন্য পক্ষ তাদের দেওয়া কথা ভেঙেছে, তাই এবার বিষয়টিকে তাদের গুরুত্বের সাথে নেওয়া উচিত। আমার মনে হয় না পশ্চিমারা এই যুদ্ধ চালিয়ে যাবে, কারণ এটা আমেরিকানদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। তারা কেবল মুখের কথায় আমাদের হারিয়ে দিতে পারবে না। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে আশার আলো হয়ে দেখা দিয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠক। দিন, তারিখ, স্থান অনিশ্চিত হলেও সংঘাতের ইতি টানতে অচিরেই শুরু হতে পারে সমঝোতা আলোচনা। কিন্তু কূটনীতির পথে
সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘদিনের অবিশ্বাস। অনেক ইরানি মনে করেন যুদ্ধবিরতি শেষ পর্যন্ত তাদের জন্য লাভজনক হবে। একই সঙ্গে তারা সাফ জানিয়েছেন ইরান কখনো চাপের মুখে মাথা নত করে না, করবেও না। বেশিরভাগ মানুষই চায় না এই আলোচনা বা সমঝোতা সফল হোক, কারণ এর মধ্যে অনেক রক্ত ঝরেছে। সেটা আগের 12 দিনের যুদ্ধই হোক আর এবারের 40 দিনের যুদ্ধ। এই আত্মত্যাগকে কোনোভাবেই ছোট করে দেখা উচিত নয়। আমরা এখনো এর প্রতিশোধ চাই। সত্যি বলতে যারা প্রাণ হারিয়েছেন তাদের রক্তের বদলা পুরোপুরি না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির খুব একটা পক্ষে নই আমি। অবশ্য সবকিছু এখন নির্ভর করছে সামনের আলোচনার উপর। যুদ্ধ যেন না হয় সেটাই তো আশা করি। আসলে কেউই তার নিজ দেশে যুদ্ধ চায় না। আমরা সবসময় শান্তিপূর্ণ সুন্দর জীবনী খুঁজি। চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে। বর্তমানে এই রুট দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে ধস নেমেছে জ্বালানি তেলের সরবরাহে। শান্তি আলোচনার প্রথম বৈঠকের খবরে তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছিল, কিন্তু চুক্তি নিয়ে সংশয় থাকায় পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে জ্বালানি বাজার। আসন্ন সমঝোতা বৈঠক কি পারবে মধ্যপ্রাচ্যের আগুন নেভাতে, নাকি পরিস্থিতি হবে আরও জটিল? সারা বিশ্ব এখন খুঁজছে সে প্রশ্নের উত্তর। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ইউরোপের আকাশপথে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে জেট ফুয়েল সরবরাহ ব্যাহত হওয়ায় আগামী 6 সপ্তাহের মধ্যেই ফ্লাইট চলাচলে বড় সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। হরমুজ প্রণালী অচল থাকায় ইউরোপ বিকল্প জ্বালানি সংগ্রহে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ব্যাপক হারে ফ্লাইট বাতিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউরোপের আকাশপথ কি সত্যিই বন্ধের পথে? বিকল্প উৎস খুঁজেও কেন মিলছে না সমাধান? এই জ্বালানি সংকট কি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। বন্ধ হতে যাচ্ছে ইউরোপের আকাশপথ, থমকে যেতে পারে যাত্রীবাহী বিমান চলাচল। ইউরোপের হাতে আছে আর মাত্র 6 সপ্তাহ, তারপরই দেখা দিতে পারে চরম বিপর্যয়। এমনই সতর্কবার্তা দিয়েছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতিহ বিরল। তবে কি হতে যাচ্ছে, কিভাবে মিলবে সমাধান, তা নিয়ে বিশ্লেষণে নেমেছেন অনেকেই। চলতি সপ্তাহে প্রকাশিত IEA-র প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্য থেকে জেট ফুয়েল আমদানির অন্তত অর্ধেক বিকল্প উৎস থেকে নিশ্চিত করতে না পারলে জুনের মধ্যেই ইউরোপে ভয়াবহ সংকট তৈরি হতে পারে। পরিস্থিতি এতটাই নাজুক যে সরবরাহ স্বাভাবিক না হলে ব্যাপক হারে ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটতে পারে। সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের জেরে টানা 6 সপ্তাহ ধরে এই পথ কার্যত অচল অবস্থায়। ফলে উপসাগরীয় অঞ্চল থেকে জেট ফুয়েল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। IEA বলছে বিশ্বজুড়ে জেট ফুয়েলের সবচেয়ে বড় উৎস এই উপসাগরীয় অঞ্চলই। শুধু ইউরোপই নয়, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনের মতো বড় অর্থনীতিগুলোর শোধনাগারও মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের উপর নির্ভরশীল। ফলে এই সংকটের ঢেউ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইউরোপ আগে থেকেই মোট জেট ফুয়েল আমদানির প্রায় 75% মধ্যপ্রাচ্য থেকে নিত। এখন সেই নির্ভরতা কাটাতে গিয়ে পড়তে হচ্ছে মহাবিপদে। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে আমদানি বাড়ানোর চেষ্টা চলছে, তবে তা চাহিদার তুলনায় এখনো যথেষ্ট নয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে জেট ফুয়েল রপ্তানি বাড়াতে শুরু করেছে বলে জানিয়েছে IEA। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করতে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্য সরকার জানিয়েছে তারা জ্বালানি সরবরাহকারী ও এয়ারলাইন্সগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে যাত্রী চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখা যায়। যদিও দেশটির উড়োজাহাজ সংস্থাগুলো এখনো বড় কোনো সরবরাহ সংকট দেখছে না, তবুও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে সবাই। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে ইউরোপের আকাশে অচল অবস্থা তৈরি হওয়া শুধু সময়ের ব্যাপার। জ্বালানির টানাপোড়েন এখন শুধু অর্থনীতির নয়,
এটি হয়ে উঠেছে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার জন্যও এক বড় হুমকি। মোরশেদ আলম, বাংলা ভিশন। ইসরায়েলের প্রধান শত্রু তালিকা থেকে মুছে যাবে ইরানের নাম। কয়েক দশকের চিরচেনা প্রতিদ্বন্দ্বী তেহরান এখন সামরিক ও অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল, কিন্তু বিষয়টি তেল আবিবের জন্য স্বস্তিকর হচ্ছে না। ইসরায়েলি বিশ্লেষকদের দাবি, ইসরায়েলের নতুন শত্রু হয়ে উঠতে পারে তুরস্ক অথবা পাকিস্তান। একদিকে এরদোগানের সাথে চরম কূটনৈতিক সংঘাত, অন্যদিকে পাকিস্তানের পরমাণু শক্তির হুমকি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আসতে চলেছে এক নাটকীয় মোড়। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত ৩ দশক ধরে ইরানকে নিজেদের প্রধান শত্রু হিসেবে দেখে আসছে ইসরায়েল। পরপর দুটি যুদ্ধে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ায় অনেকাংশে কমেছে তেহরানের সামরিক তেজ। নিজের জায়গা থেকে ইরান সরে যেতে বাধ্য হলে নেতানিয়াহু ও তার দেশের পরবর্তী আতঙ্ক হয়ে উঠবে তুরস্ক অথবা পাকিস্তান। সম্প্রতি ইসরায়েলের সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত এক প্রতিবেদনে এমন আশঙ্কা তুলে ধরেন ইসরায়েলি এক বিশ্লেষক। বোয়াজ গোলানি নামের এই বিশ্লেষকের মতে, ইসরায়েলের বিরুদ্ধে মাথাচাড়া দিচ্ছে নতুন দুই শক্তি। তবে তার মতামত, যেমনই হোক, ইরান যুদ্ধের পর ইসরায়েল চাইলেও তুরস্ক কিংবা পরমাণু শক্তিধর পাকিস্তানের বিপক্ষে দাঁড়ানোর সাহসও করবে না। ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ার দৌড়ে সবার আগে আসছে তুরস্ক এবং পাকিস্তানের নাম। জনবহুল দুই দেশেরই রয়েছে শক্তিশালী বিশাল সামরিক বাহিনী। একই সঙ্গে দুটি রাষ্ট্রই সুন্নি সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে আঙ্কারা ও ইসলামাবাদের সঙ্গে তেল আবিবের পরম বন্ধু ওয়াশিংটনের রয়েছে বহুদিনের দহরম-মহরম সম্পর্ক। বর্তমানে নানা ইস্যুতে তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে ক্রমেই তিক্ততা বেড়েছে ইসরায়েলের। সিরিয়ার নিয়ন্ত্রণ ও গাজা ইস্যুতে এরদোয়ান নেতানিয়াহুর কথার যুদ্ধ এখন নিয়মিত ঘটনা। সাম্প্রতিক যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান সামনে এলেও দেশটির নেতারা চরম ইসরায়েল বিরোধী। ইসরায়েলকে মানবতার অভিশাপ হিসেবে কটাক্ষ করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। ইরানের সাথে সংঘাত চূড়ান্তভাবে শেষ হওয়ার আগেই তুরস্ক বা পাকিস্তানকে মোকাবেলা করতে হতে পারে ইসরায়েলের। কিন্তু তেল আবিবের নীতি নির্ধারকদের জন্য এই দুই অবস্থাই হয়ে দাঁড়াবে সমানভাবে বিপজ্জনক। আসন্ন সংকট সামাল দিতে এখন থেকেই নতুন কৌশল সাজাতে শুরু করেছে ইসরায়েল। হোয়াইট হাউসের ভেতরেই তেল আবিব খুঁজছে সংকটের সমাধান। নেতানিয়াহু ও তার মিত্রদের ধারণা, পাকিস্তান বা তুরস্কের মতো শক্তিশালী শত্রুদের সামলানোর একমাত্র উপায় হল আমেরিকার সাথে সম্পর্ক আরও মজবুত করা। সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্যে ইরান এখনও আঞ্চলিক পরাশক্তি। সেক্ষেত্রে মার্কিন মদদে টিকে থাকা ইসরায়েলকে ভবিষ্যতে পড়তে হতে পারে আরও বড় পরীক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েলি আগ্রাসন ও ইহুদি ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে এবার সরব হয়েছেন ইরানের ইহুদিরা। সম্প্রতি তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইউসেফ আবাদ সিনাগে সমবেত হন দেশটির ইহুদি সম্প্রদায়ের সদস্যরা। সেখানে তারা বিশেষ প্রার্থনা এবং একটি অনুষ্ঠানের আয়োজন করেন। ইসরায়েলি জয়নাবাদের আগ্রাসনের সাথে পবিত্র ইহুদি ধর্মকে গুলিয়ে ফেলার তীব্র প্রতিবাদ জানান তারা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপাসনালয়, পুড়ে গেছে পবিত্র ধর্মগ্রন্থ। গত 7 এপ্রিল তেহরানে অবস্থিত ইহুদিদের ধর্মীয় উপাসনালয় সিনাগগে হামলা চালায় ইসরায়েল, যা দেখে হতবাক হয়ে যায় ইরানের ইহুদি সম্প্রদায়। তেহরানের ইউসেফ আবাদ পাড়ার রাফিনিয়া সিনাগগটি ছিল 20 শতাব্দীর মাঝামাঝি সময়ের এক ঐতিহাসিক নিদর্শন। এটি ছিল উত্তর পূর্ব ইরানের খোরাসানি ইহুদিদের অন্যতম প্রধান মিলনস্থল। আধুনিক স্থাপত্য ও পারস্যের ঐতিহ্যবাহী টাইলস দিয়ে নির্মিত এই উপাসনালয়টির ধ্বংসের খবরে ইহুদিদের পাশাপাশি মুসলিম প্রতিবেশীরাও শোকাহত হয়ে পড়েন। যাদের ধর্মগ্রন্থ শান্তির কথা বলে তাদের নাম ভাঙিয়েই চলছে নির্বিচার ধ্বংসযজ্ঞ। এমন বৈপরীত্যের বিরুদ্ধেই এবার সোচ্চার হয়েছেন ইরানের ইহুদিরা। 16 এপ্রিল তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইউসেফ আবাদ সিনাগগে সমবেত হন দেশটির ইহুদি সম্প্রদায়ের সদস্যরা। সেখানে তারা বিশেষ প্রার্থনা এবং একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সিনাগগের ভেতরে উপস্থিত সবাই দাঁড়িয়ে ইরানের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর তারা দেশটির বিপ্লবী ও ধর্মীয় নেতাদের ছবির নিচে দাঁড়িয়ে ইহুদি সম্প্রদায়ের নেতা ও বক্তাদের বক্তব্য শোনেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্পষ্ট জানিয়ে দেন ইহুদি ধর্ম কখনোই যুদ্ধ বা নিরপরাধ মানুষের ওপর অত্যাচারের শিক্ষা দেয় না। ইসরায়েলি জায়নবাদের আগ্রাসনের সাথে পবিত্র ইহুদি ধর্মকে গুলিয়ে ফেলার তীব্র প্রতিবাদ জানান তারা। এটি ইরান এবং ইহুদি জনগণের মধ্যে কোনো সংঘাত নয়। এটি ইরান এবং জায়নবাদ ও আমেরিকান সাম্রাজ্যবাদের মধ্যে একটি সংঘাত। আমরা ইরানি ইহুদি জনগণ, আমরা এই সম্প্রদায়েরই অংশ। আমরা ইরাকের সাথে ৮ বছরের যুদ্ধের সময়ও এখানে বসবাস করেছি। আমরা এখানে আমাদের অন্যান্য ইরানি ভাইদের পাশেই আছি। আমি প্রথমে ইরানি এবং তারপর ইহুদি। আমি আশা করি যে একদিন এই সংঘাতের অবসান ঘটবে। ধর্মের কারণে মানুষের মধ্যে কোনো বিভেদ রেখা নেই। এটা ঠিক যে আমি ইহুদিদের প্রতি সহানুভূতি অনুভব করি, কারণ আমি আমার ইহুদি ধর্মকে ভালোবাসি। কিন্তু এর মানে এই নয় যে অন্য ধর্মের মানুষের জন্য আমার দুঃখ লাগবে না। আমরা অনেক আগে থেকেই জানি যে জায়নবাদী শাসন ব্যবস্থা শুধুমাত্র নিজেদের স্বার্থেই ইহুদি ধর্মের নাম ব্যবহার করে। যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না। হত্যাকাণ্ড যে পক্ষেই ঘটুক না কেন, বেসামরিক মানুষ নিহত হওয়াটা খুবই বেদনাদায়ক। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে রাফিনিয়া সিনাগগ তাদের লক্ষ্যবস্তু ছিল না। তাদের দাবি অনুযায়ী কাছেই ইরানি বাহিনীর একটি সামরিক স্থাপনা ছিল এবং সিনাগগের ক্ষতি কেবল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তবে এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দিতে পারেনি। ইরানের সংবিধানে খ্রিস্টান, ইহুদি এবং জরথ্রুষ্টীয় ধর্মকে দাপ্তরিক স্বীকৃতি ও সুরক্ষা দেওয়া হয়েছে। ২০২৩ সালের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক রিপোর্ট অনুযায়ী ইরানে ইহুদিদের সংখ্যা প্রায় ৯,০০০। দীর্ঘদিন ধরে ইসরায়েল ইরানকে এমন একটি দেশ হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছে যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা স্বাধীনতাহীন এবং চাপের মধ্যে বাস করে। অন্যদিকে ইসরায়েলকে তারা গোটা বিশ্বের ইহুদিদের জন্য ত্রাণকর্তা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। কিন্তু সিনাগগে হামলার এই ঘটনা কেবল অবকাঠামোগত ক্ষতিই করেনি, বরং জায়নবাদ বিরোধী ইহুদি সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের চরম অবজ্ঞাকেও স্পষ্ট করে তুলেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের গভীর জঙ্গলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এক মালয়েশীয় নাগরিক সহ ৮ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশ থেকে উড্ডয়নের মাত্র ৫ মিনিট পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির। দুর্ঘটনাস্থল থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করে বর্তমানে প্রাদেশিক রাজধানী পন্তিয়ানাকে পাঠানো হয়েছে। হাজারো দ্বীপের দেশ ইন্দোনেশিয়া যাতায়াতের জন্য আকাশপথের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও দেশটির বিমান নিরাপত্তার রেকর্ড বেশ উদ্বেগজনক। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।